হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনা আছে বেশ কিন্তু ভয়ের, এবং ঘটনায় যাওয়ার আগে প্রতিদিন যেটা বলি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এবং যারা ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো তাদের বলবো ঘটনাগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো, যেহেতু আমাদের রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে, অনেকের কাছেই ঘটনা পৌঁছাচ্ছে না, তাই আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। চলে যাচ্ছি আজকের ফার্স্ট ঘটনায়। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে দেবযানী কর সিনহা, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি, এবং তোমরা যখন শুরু থেকে ঘটনাটা আস্তে আস্তে পড়বে তোমরা কিন্তু অবশ্যই ঘটনাটা বুঝতে পারবে, তাই কানে হেডফোন দিয়ে শুনতে থাকো আজকের প্রথম ঘটনাটি। চলে যাচ্ছি ঘটনায়। তখন সন্ধে হয়ে আসছে, দিনের অস্তিত্ব একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। খানিক বাদে ঝুপ করে রাত নামবে। সেই সময় এই দুনিয়াটা যেমন অচেনা তেমনি দুর্বোধ্য হয়ে উঠবে, সন্দেহ নেই। শীতের দিনে কখন রোদ চলে যায় বোঝা যায় না, ঠিক তখনই আঁধারোটা নেমে আসে। কয়লা খনি অধ্যুষিত অঞ্চলগুলো এমনিতেই কালো ধোঁয়ায় ভরে থাকে, যেন বিষাদময় পৃথিবী। তবু এখনকার অধিকাংশ মানুষেরই চেহারা, হাবভাব, কথাবার্তা সব কিছুতে একটু সরলতা মিশে আছে যেন। ওর আগেই মনে হয়েছিল যে এই রাস্তাটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেলেও ততটা ভয়ের হবে না। বিপদে পড়লে কাছের কোনো গ্রামে গিয়ে সাহায্য চাইলে নিশ্চয়ই কেউ বাঁচাতে এগিয়ে আসবেন। তাছাড়া কারোর ঘরের টিমটিম করে চলতে থাকা আলো দেখতে পেলে ও বুঝতে পারবে সেখানে বস্তিও আছে, তাহলে ভয়ের কিছু নেই। সুনন্দন কি ভয় পাচ্ছে? দূর পুরুষ মানুষ ভয় পায় এমন শোনা যায় না। এরপর আশ্চর্যভাবে একটা ছোটোখাটো বাজারের কাছে এসেই হঠাৎ করেই সুনন্দনের বাইকটা থেমে গেল। গাড়ি থেকে নেমে রাস্তার একপাশে ওই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। গ্রাম থেকে আসা চাষিরা প্লাস্টিক বিছিয়ে শাক সবজি এটা সেটা বিক্রি করছে। আলু, মূলো, কফি, লঙ্কা, বেগুন এসব। কেউ বা আয়না, চিরুনি, ছুরি, মাগ, বালতি, গামছা বেচতে ব্যস্ত। এদিকে যে গ্রামগুলো আছে বোধহয় এখানকার লোকজনই জিনিসগুলো কেনাকাটা করতে আসে। দেখলো লোকজন এসে বেশ ভিড় জমিয়েছে। ঝামেলায় পড়ে গেল তো কি করা যায় ভাবছে, তখন শুনতে পায় ওরা প্রত্যেকে পরস্পরের সঙ্গে একটা অদ্ভুত ভাষায় কথা বলছে। কি কথা বলছে মন দিয়ে না শুনলে কিছুই বোঝা যাচ্ছে না। ওদের ভেতরে কেউ কেউ বাংলাতেও কথা বলছে, তাহলে নিশ্চয়ই এদিকে অনেক বাঙালির বসবাস আছে। বাইকটা কেন বিগড়ালো হঠাৎ? এখন কি করবে ও ভাবতে থাকে। তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করতে হবে। এদিকে কোথাও গাড়ি সারানোর দোকান আছে কিনা এদিক ওদিক তাকিয়ে খোঁজ করল। যারা হাটে এসেছে তাদের জিজ্ঞাসা করবে নাকি, কাছে পিঠে গ্যারেজ আছে কিনা এরা হয়তো বলতে পারবে। গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে এগিয়ে যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটা 4 চাকা 2 চাকার গাড়িকে এই রাস্তা দিয়ে পেরিয়ে যেতে দেখেছেন। যে রাস্তা হয়ে থাকেও যেতে হয় সেদিকে তো গেলে গাড়িগুলো, তাহলে নিশ্চয়ই তেমন নির্জন আর উন্নত নেই এই জায়গাটা। সেই কতদিন আগে একবার এসেছিল, তখন পাকা রাস্তা হয়নি, এখন রাস্তাটা ভুলে গেছে। গাড়িটা খারাপ না হলে এতক্ষণে অনেক দূর পৌঁছে যেত। সেই গাড়িগুলোর আলোয় রাস্তাটার অনেকটা পরিষ্কার দেখতে পাওয়া গেল। একটু পরে পুরো এলাকাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ঠিক তখনই ওর সমস্যায় পড়তে পারে, এটা ভেবে দেখল না। এদিকে বড় রাস্তার পাশে কোনো স্ট্রিট লাইট নেই, কেন রাস্তায় ল্যাম্পপোস্ট থাকবে না এসব চিন্তা করছে। হঠাৎই পাশে একটা ঝুপড়ি মতো দোকান চোখে পড়তেই গাড়িটাকে টেনে টেনে ওদিকে নিয়ে যায়। এখানে গাড়ি সারানো যাবে কিনা বুঝতে পারছে না, জিজ্ঞাসা করতে হবে। এটা ঘর না দোকান না গ্যারেজ কিছুই বোঝা যাচ্ছে না। ঘরটা ঝুঁকে দেখতে হবে এমন অবস্থা। ঘরের সামনের অংশ খড় দিয়ে ঢেকে রেখেছে,
কে বা কারা থাকে, মেকানিক কোথায়, হয়তো ভেতরে আছে। কেউ তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে। ঝুঁকে দেখল বারান্দায় একটি লোক বসে ঘুমাচ্ছে। ঝিমোচ্ছে না ঘুমোচ্ছে বোঝা যাচ্ছে না। গাড়িটাকে দাঁড় করে রেখে জিজ্ঞাসা করলো সামনে। ছাউনি অনেকটা নামানো, তাই ভেতরে কে বা কারা বসে আছে ভালো করে দেখা যাচ্ছিল না। আবার ঝুঁকে কষ্ট করে দেখতে হলো। দারুণ শীতের সন্ধ্যাতে আপাদ মস্তক কম্বল মুড়ে বসে আছে একটা অশীতিপর বৃদ্ধ লোক। লোকটার মাথায় ম্যাক্সি ক্যাপ পরা। উকি মারতেই চোখ পড়ল আরও একটা জিনিস। ভেতরে একটা মাটির ঘর। ঘরের দরজাটা খোলা। ভেতরে একটা বাল্ব জ্বলছে। হলুদ আলোটা যেন অনেকটা দিনের মতো আলো, কিন্তু চারপাশটা এমন বিষণ্ণ হওয়ার জন্য যথেষ্ট। নিচু করে আরেকবার ঘরের ভেতরটা দেখল সুনন্দন। ঘরটার ভেতরে দুটো মহিলাকে দেখতে পায়। তাহলে এটা নিশ্চয়ই গ্যারেজ না? অবাক হলো একটু। দোকানে এতগুলো মানুষ থাকে নাকি? ওই যে তাদের 4টি পাও দেখা যাচ্ছে। কুড়ে ঘরের আশেপাশে কয়েকটা টায়ার, লোহার পাত, মরচে ধরা ভাঙা সাইকেল পড়ে আছে। দেখে ভেবেছিল এখানেই সারানো যাবে। নিচু হয়ে আবার কি একটা বলতে যাবে, এমন সময়ে চাদর মুড়ি দেওয়া লোকটা বসেছিল তাকে এবার স্পষ্ট করে দেখতে পেল সুনন্দন। মানুষটা খুবই রোগা, গাল দুটোতে বড় গর্ত হয়ে আছে, একটাও দাঁত নেই, সাদা দাড়ি গোঁফ, পুরো মুখটা ঢাকা পড়েছে। বৃদ্ধ লোকটা শুনতে পায়নি বোধ হয়। দ্বিতীয়বার সুনন্দন আবার জিজ্ঞাসা করলেন, এখানে কি গাড়ি সারানো হয়? এবার লোকটা আস্তে আস্তে মুখ তুলে তাকালো ওর দিকে। তাকানোটা কেমন যেন এইসব জায়গায় সচরাচর আসা হয় না, দূষণ কবলিত জায়গা। এদিকে বুড়ো লোকটা একটু নড়াচড়া করছে না, ভারী অসম্ভব ব্যাপার। সে তো বাংলাতেই জিজ্ঞাসা করছে। এদিকে বাইক সারানোর জন্য কি কোনো মেকানিক আছে এটাও জিজ্ঞাসা করে। বৃদ্ধ কোনো সাড়াই দিচ্ছে না, অথচ গুনগুন করে অদ্ভুত ভাষায় গান করছে। হতে পারে গুয়ানির শব্দ, নাকি গান গাইছে, কিছু তো একটা হবে। এইসব ভেবে এখন কাজ নেই। এদিকে রাত হয়ে যাচ্ছে। এরপর গাড়ি নিয়ে কোথায় যাবে? গাড়ি ঠিক না হলে রাতটা কিভাবে কাটাবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পরে সুনন্দনের কথা শুনতে পেয়ে ঘরের ভেতর থেকে একটা বেটে খাট লোক বাইরে বেরিয়ে আসে। জিজ্ঞাসা করে, দাদা কি হয়েছে? গাড়িটার দিকে তাকিয়ে বলল, এই গাড়িটা। লোকটা আস্তে ও যেন হাঁপ ছেড়ে বাঁচে। দেখুন, মহা ঝামেলায় পড়েছি, গাড়ি স্টার্ট হচ্ছে না, দেখুন তো কোনোভাবে ঠিক করা যায় কি না। ঘরের ভেতর থেকে একটা মহিলাও বাইরে বেরিয়ে একটা চেয়ার বাইরে পেতে বসতে বলল। তখন আকাশ কাঁপিয়ে কারখানার সাইরেন বেজে ওঠে। শীতের সন্ধ্যায় মনে হলো চারিদিকটা যেন কেঁপে উঠল। আশেপাশে গভীর জঙ্গল আছে, পেছন দিকে মাঠ আর জঙ্গল। লোকটা মন দিয়ে গাড়িটা সারানোর চেষ্টা করছিল। সুনন্দনকে বলল, আপনি বসুন, একটু সময় লাগতে পারে, চা খাবেন? সুনন্দন বলল, না না থাক। দেখুন দাদা, আমি যথাযথ চেষ্টা করছি, কিন্তু স্টার্ট নিতে পারছি না, যদি আপনি একটু দেখেন। তারপর লোকটি বলল, দেখুন দাদা, আপনি যথাযথ চেষ্টা করছি, কিছুক্ষণ দেখব, আর না পারলে আশেপাশে কোনো জায়গা থেকে ভালো মেকানিক ডেকে আনতে হবে। রাত হয়ে যেতে পারে। আপনি কোন দিকে যাবেন, নাকি ফিরছেন? আমি ওই দিকে যাব বলে হাত তুলে অন্ধকারচ্ছন্ন রাস্তাটা দেখিয়ে দেয় সুনন্দন। জায়গার নাম শুনে হঠাৎ চমকে ওঠে লোকটা। তাহলে আপনি আজকে যাবেন কি করে? যেতে পারবেন কি? জায়গার নাম শুনে হঠাৎ লোকটা ঘাবড়ে গেল কেন ভাবছে। সুনন্দন জিজ্ঞাসা করে, আচ্ছা ওই রাস্তাটা পেরোতে কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ লাগবে না, কিন্তু ওইটুকুনি সময় পেরোতেই যে হিমশিম খেতে হবে আপনাকে। ব্যাপারটা কি অজানা? সবাই জানে, আপনি জানেন না। নতুন লোক বলে হয়তো জানেন না। রাতে আর বলবো না, আজ না গেলেই ভালো করতেন। কি জানার কথা বলল লোকটা? কৌতূহল হয়ে সুনন্দন ওর কাছে জানতে চায়, ব্যাপারটা খুলে বলুন দেখি, ওদিকে কি হয়েছে, ওদিকে কয়েকটা পাহাড় আছে, ধস নামছে কিনা জিজ্ঞাসা করতে। লোকটা জবাব দিল, না ওসব কিছু নয়,
অনেকক্ষণ চুপ করে সে গাড়িটা সারাচ্ছিল। তারপর বলল, ধ্বংস টংস কিছু না, অন্য কথা। যে চেয়ার এনে বসতে দিয়েছে সেই বউটাও সুনন্দনের দিকে তাকিয়েছিল ভয়ার্ত দৃষ্টি নিয়ে। লোকটা ইশারাতে কিছু বলতেই বউটি ঘরে চলে গেল। এদিকে রাত হয়ে যাচ্ছে, সারাতে পারবে কিনা জানে না। বাধ্য হয়ে সুনন্দন বলল, আমাকে অনেকটা দূর এখন যেতে হবে, তাড়াতাড়ি করুন। লোকটি বলে, আমি চেষ্টা করছি দাদা, তবে বলতে পারবো না যে কতক্ষণ লাগতে পারে। এদিকে পার্টস মেলে না, আবার কাছে যা আছে যদি হয়ে যায় তো ভালো। এদিকে এসেছেন কেন? খুব জরুরি কাজ। আপনাকে চৌরাস্তায় কোনোদিন দেখিনি, তাই জানতে চাইলাম। কিছু মনে করবেন না। আর এলেন যখন সকাল সকাল আসতে পারতেন, সন্ধ্যের দিকে। ওদিকে যাওয়ার কি দরকার? কথা বলতে বলতে গাড়ির কাজ করছিল লোকটা। সুনন্দন আর কথা বাড়ায়নি। গাড়িটা সারাতে পারলে বাঁচে। এই লোকটার কথার মধ্যে কেমন যেন একটা ইঙ্গিত আছে, কি বলতে চাইছে। রাত বিরতে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে না নাকি? তাহলে যে বন্ধুর কাছে যাচ্ছে তারা কিভাবে যাতায়াত করে? অন্য কোনো রাস্তা আছে কিনা তার জানা নেই। লোকটা এরকম কেন বলল? ভাবলো আজকে হয়তো কোনো অবরোধ হতে পারে। এই জায়গাটা অনেক ছোটোখাটো পাহাড় আছে। অনেক সময় রাস্তা বন্ধ হয়ে যাওয়া খনি থেকে অপর্যাপ্ত কয়লা তুলে দেওয়ার জন্য হঠাৎ রাস্তায় ফাটল ধরে, তখন গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ হয়ে যায়। যতক্ষণ না রাস্তা সারাই হচ্ছে ততক্ষণ যাতায়াত বন্ধই থাকে। এরকম কিছু একটা হয়েছে হয়তো ভেবে চুপ করে থাকলেও সুনন্দন ভ্রু কুঁচকে ভাবল কিছুক্ষণ। একবার জিজ্ঞাসা করবে নাকি? আপনি হঠাৎ করে রাত্রেবেলায় রাস্তা দিয়ে যাবার ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেন কেন? ওই রাস্তা ধরে গেলে কি ঘটতে পারে বা ঘটেছে এটা যদি একটু খুলে বলেন তাহলে সাবধান হতে পারি। ব্যাপারটা জানতে ইচ্ছা করছে খুব, একটু মজাও লাগছে যেন। এই বিষয়ে সবাই একটু অ্যাডভেঞ্চার প্রিয় হয়, সুনন্দনও তেমন। ইতিমধ্যে গাড়িটার চাকা খুলে সেটা সারাই করা শুরু করেছে লোকটা নিজের কাছে মগ্ন, আর কথাও বলছে না। এই চওড়া রাস্তা হয়ে 15-20 মিনিট গাড়ি নিয়ে গেলে একটা বেশ বড়সড় কলোনি এরিয়া পড়ে। সেখানেই যাচ্ছিল সুন্দর। ওর বন্ধু সুগতর বাড়ি ওখানে। গাড়িটা খারাপ হতে যত রকম ঝঞ্ঝাট শুরু হলো। এখন অপেক্ষা ছাড়া কিছু করা সম্ভব নয়। নেটওয়ার্কও ধরছিল না বলে বন্ধুর সঙ্গে কথা বলতে পারছে না। মহা বিপদে পড়া গেল তো। অনেক বছর এখানে আসেনি। কিছু মাস আগে একবার আসানসোলে এসে ওকে ফোন করেছিল, ব্যস্ততার কারণে আর দেখা করা হয়নি। এবার না এসে আর পারল না। আসবার আগে সুগত শুধু বলে দিয়েছিল যে রাস্তা কোনো রকম চলে আসবি, ফোনে টাইমটা জানিয়ে দিলে আমি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকবো, তারপর তোকে নিয়ে আসবো। ভয়ের কিছু থাকলে বলল না। গাড়ি ঠিক করতো, অনেক রাত হয়ে যাবে। কালকে সুগতর বোনের বিয়ে। কালকে 3টা থেকে আবার পরশুদিন দুর্গাপুরে ফিরে যাব, এটাই ঠিক করে রয়েছি। এখন কি করা যায়? মেকানিক কাজ করতে করতে মাথা তুলে দেখল সুনন্দনকে। বসবার জায়গা দিল, সেখানে বেশিক্ষণ বসে থাকছে না। খুব অস্বস্তি নিয়ে শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এখানে ওই বৃদ্ধ মানুষটাই বুঝি ওই বাড়ির কর্তা। বৃদ্ধ এখন আর কর্তা নেই, চলাফেরার ক্ষমতা নেই, ভালো মতোই বুঝতে পারল সুনন্দন। লোকটা কাজ করতে করতে একবার বলল, বাইরে শীত করলে ঘরের বসতে গিয়ে পারেন। মনে হচ্ছে গাড়িটা সারাতে একটু সময় লাগবে। তাহলে তো অনেক গভীর রাত হয়ে যাবে। কি করে যাবে সুগতদের বাড়ি? ফোন করে জানিয়ে দিলে না হয় সুগত গাড়ি নিয়ে এসে ওকে নিয়ে যেত। অনেকক্ষণ তাকিয়ে দেখছে নেটওয়ার্ক নেই, চার্জও ক্রমশ কমে আসছে। একটা গাড়ি ঠিক করে দিন, আমার গাড়িটা থাকুক, পরশু ফেরবার সময় নিয়ে যাব বলতেই লোকটা বলল, এখন ওদিকে কেউ যেতে চাইবে না। লোকটা বারবার বলা সত্ত্বেও ভেতরে গেল না সুনন্দন। চেনা জানা নেই, ভেতরে গিয়ে কী করবে? তারপর মনে হচ্ছে মহিলা দুজন ঘোরাঘুরি করছে। ঘরটা এত ছোট, মাথা নিচুর করে ঢুকতে হবে। এদিকে ঠান্ডাটা ক্রমশ বাড়ছে, আর তাড়ানো যাচ্ছে না। এত ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে থাকাটাও প্রায় অসম্ভব। একে ফাঁকা জায়গা, জনবসতি কম, আর কনকনে বাতাস একেবারে জাপটে সাপটে ধরেছে।
সকালে যা ঠান্ডা দিয়েছিল তার দ্বিগুণ বেড়ে গেছে এখন। যাক, তাড়াতাড়ি সারিয়ে দিল লোকটি। ও ভেবেছিল রাত 10টা বাজতে পারে। 8টা, 8:30টার মধ্যেই সারিয়ে দিল। লোকটাকে পারিশ্রমিক মিটিয়ে কোনো মতে গাড়ি স্টার্ট করে লোকটা বারবার অনুরোধ করেছিল, আমার বাড়িতে রাতটা থেকে যান। এখন বেরোচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। জেনে শুনে আপনাকে কি করে যেতে দিই। ও শুনল না, বেরিয়ে পড়ল। ওই ঘরটার পরে আর কোনো ঘর বাড়ি নেই, ফাঁকা জায়গা। কারখানার পরিত্যক্ত আবর্জনা ফেলে পাহাড়ের মতো উঁচু একটা কি দেখা যাচ্ছে। বাঁদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে প্রচণ্ড স্পিডে। এর মধ্যে লোকটার কথাগুলো মনে পড়ছে। সুনন্দন যখন বলল এই রাস্তায় কি আছে, এতবার নিষেধ করছে কেন, শেষে লোকটা বলেই দিল, দেখুন, আপনি নতুন বলেই সাবধান করে দেওয়া আমার কর্তব্য। 7টার পর কোনো সাহসী লোকই এদিকে যেতে চায় না। একবার ওদের পাল্লায় যে পড়েছে, বুঝতে পেরেছে কত ধানে কত চাল। নাকানি চোবানি খাইয়ে তবে ছাড়বে। অনেকে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারেনি, ওদের পাল্লায় প্রাণও গেছে। সুনন্দন বলে, ডাকাত আছে নাকি? লোকটা ওর হাসি দেখে খুশি হলো না, বোঝাই গেছিল। বার কয়েক কপালে হাত রেখে প্রণাম করলো। সুনন্দন যাবেই, কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরে লোকটা বলল, গাড়ির আলো যেন অফ না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। সঙ্গে লোহা আছে। সুনন্দন বলল, এই গাড়িটা তো লোহা দিয়ে তৈরি। তারপরে লোকটি বলল, ও আচ্ছা, তাহলে আসুন। একটা দেবতার ছবি নিয়ে যান বলে ওর পকেটে ছোট্ট ছবি ঢুকিয়ে দিয়েছিল। ফেরার সময় আবার সঙ্গে একবার দেখা করে যাবেন। মানুষটা ভালো, সন্দেহ নেই। আজকাল এত সহজ সরল মানুষের দেখা পাওয়া যায় না। ফোনটা বের করে দেখল, চার্জ ফুরিয়ে নিজের থেকে অফ হয়ে গেছে। যাকে ফেরার সময় একবার দেখা করতেই হবে। রাস্তা একটুকু খারাপ নয়, মসৃণ পিচ ঢালা রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক ছুটছে। ডানে বাঁয়ে ঘোরার ঝামেলা নেই। বেরোনোর সময় মাথার হেলমেটও পরে নিয়েছে। কিন্তু রাস্তায় একটাও পথচারী বা গাড়ির দেখা নেই। সত্যি শুনশান রাস্তা, তবে ভয়ঙ্কর কিছু আছে এটাও মনে হয় না। মাঝে একটা খাদে পেরিয়ে এলো। জায়গাটা ভীষণ অন্ধকার। পাশে মন্দির দেখছে, তারপর একটা সেতু মতো পেরোতে যাচ্ছে। হঠাৎ বেজে উঠল ফোনটা। একটু আগেই দেখেছে ফোন অফ হয়ে গেছে। হঠাৎই বেজে ওঠে কি করে, এটা মাথায় এলো না। দেরি হচ্ছে দেখে হয়তো সুগত ফোন করছে। গাড়িটা দাঁড় করে রাস্তার একপাশে। যত সম্ভব আজগুবি ব্যাপার, এরা পারেও বটে। গ্রামের লোক যে যা বলে বিশ্বাস করে ফেলে। তবে এটা ঠিক, দুপাশে যা জঙ্গল, কোনো জন্তু এসে তাড়া করতে পারে, অবশ্যই ভয়ের কারণ আছে। গাড়িটা থামাতেই, গাড়ির আলোতেই হঠাৎ সামনে একটা যুবতী মেয়েকে হালকা দেখতে পায়। সুনন্দন বলে, কে কে ওখানে? মনে হলো সে খুব কাছে দাঁড়িয়ে আছে। একটু অন্ধকার ছায়া ছায়া জায়গায় দাঁড়িয়ে আছে মেয়েটা। ওড়না দিয়ে মুখটা ঢাকা, রোগাটে গরম। এত শুতে গরম জামা পরেনি। কাঁদছে নাকি? সন্দেহজনক ব্যাপার। কি হলো কে জানে। কেউ মৃদু শব্দ করে কাঁদলে সত্যি কেমন একটা লাগে, অস্বস্তিকর লাগে। তারপর এমন নির্জন তল্লাটে মনে হলো শব্দটা অনেকটা বিড়ালের কান্নার মতো। গাড়িতে বসে ভালো করে দেখলো মেয়েটাকে। পাশ কাটিয়ে চলে যেতে পারল না। দেখলো মেয়েটার হাতে একটা রুমাল, বিশাল বড় রুমাল, আসনের সাইজের। এত রাতে এই ঠান্ডায় গায়ে কোনো গরম পোশাক নেই দেখে অবাক হলো সুনন্দন। এক মুহূর্ত ভাবল, গ্রামের গরিব মেয়ে, দরিদ্রতার শিকার, হয়তো ওর সোয়েটার কোনো রকম সামর্থ্য নেই কেনার। একটু পরেই আরও কাছে এসে দাঁড়ালো মেয়েটা, খুব কাছে দাঁড়ালো। মেয়েটা ইশারা করে জিজ্ঞাসা করলো সুনন্দন তাকে গাড়িতে উঠাবে কিনা। সুনন্দন বুঝতে পারছে না কি করবে। সত্যি জায়গাটা নিরিবিলি খুব, হতে পারে কেউ মেয়েটাকে ফেলে পালিয়ে গেছে। এদিকে যথেষ্ট রাত হয়েছে, তখন এই বেচারি একা একা বাড়ি ফিরবে কি করে, এটা চিন্তার ব্যাপার। সুনন্দন ভদ্র ছেলে, অচেনা যুবতী মেয়েকে গাড়িতে উঠিয়ে নিতে অস্বস্তি হলেও ভাবল, মেয়েটি যদি ঠিক জায়গায় নামিয়ে দেয় সমস্যা কোথায়। এতে মেয়েটা বিপদের হাত থেকে তো বাঁচবে। ও যদি সাহায্য না করে, একটু পরেই হয়তো মানুষের চেহারার রাক্ষসের দল এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যাবে, তারপর পাশবিক অত্যাচার করবে। সেটা খুবই খারাপ ঘটনা হবে। জানতে চাইল সুনন্দন কোথায় যাবে।
সুনন্দন একটু এগিয়ে বসে পেছনে জায়গা করে দিল, মেয়েটা বসতে পারে। পেছনে একজন অনায়াসেই আরাম করে বসতে পারবে এখন। একটু দূরত্ব রেখে এমনভাবে ছোঁয়াবাচি সুনন্দন বসছে কারণ অসুবিধা হবে না। মেয়েটা রুমালটা সিটে পেতে তার উপর বসলো। এদিকে ভালোই হয়েছে, সারা রাস্তা একা ফিরতে হবে না, একজন পাশে থাকলে সাহস বাড়বে। একেবারে মনে হচ্ছে মেয়েটা পাগলি। ভালো সালোয়ার কামিজ পরে আছে অথচ গায়ে সোয়েটার বা চাদর কিছুই নেই। এরকম হয় নাকি? যুবতী বলে কথাও বলতে লজ্জা করছে, বেশি প্রশ্ন করলে রাগ হতে পারে। এই ভেবে সারা রাস্তা চুপ করে থাকলো সুনন্দন। দুজনেই চুপ করে আছে। মেয়েটাকে জিজ্ঞাসা করছে কোথায় নামবে, বলল না কিছু। চারিদিকে শুধু ঝিঝির ডাক আওয়াজ। গাড়িতে ওঠার পর থেকেই বিদঘুটে একটা আষ্টে গন্ধ টের পেয়েছে সুনন্দন। কাছে একটা নদী আছে, অনেক আগে বেড়াতে এসেছিল। মেয়েটা বোধহয় নদীর মেয়ে হতে পারে। সারাদিন মাছ ঘাটে না, আর গায়ে এত আষ্টে গন্ধ, গা গুলিয়ে উচ্চর। খুব বেশি হলে পৌঁছাতে আর 10 মিনিট লাগবে। রাস্তায় বড় পাথর পড়েছিল। অন্ধকারে হঠাৎই বাইকটা লাফিয়ে ওঠার সঙ্গে সঙ্গেই পাশটা সচমুখ যেন ওর পিঠটায় গভীর ক্ষত করে দিল। জ্বালা করছে, অসহ্য জ্বালায় মনে হলো এখানে উল্টে পড়ে যাবে। প্রচণ্ড বাতাসে কান দুটো বন্ধ হয়ে গেছে। পেছন থেকে পাশ থেকে কেউ ফিসফিস করে বলছে শ্মশান পর্যন্ত যাব, নিয়ে যাবেন। এ কি শুনছে সে? মেয়েটা পাগল না অন্য কিছু? এখন ঘাড় ঘুরিয়ে দেখাও সম্ভব না, অ্যাক্সিডেন্ট হতে পারে এমনিতে। মেয়েটাকে ওঠানোর পর থেকে কেমন যেন লাগছে। আপাতত কিছু করার নেই, উঠিয়ে নিয়েছে যখন সবটাই সহ্য করতে হবে। মোড়ে পৌঁছে ওকে বলবে এবার তুমি চলে যাও। সুনন্দন চুপ করেই ছিল, বুঝতে পারছে একটু একটু বিপদ ঘনিয়ে এলো। শরীরটা ভয়ে শক্ত হয়ে আসছে, পিঠে অসম্ভব জ্বালা। তবু ভাবল দূর মনের ভুল, ভয় একটু পেলেও ও দুর্বল হয়ে পড়েনি। আর কতটুকু সময়? বিপদ সীমা প্রায় পেরিয়ে এসেছে। দূরে টাউনশিপের আলো নজরে পড়তেই সাহসটা অনেকটা বেড়ে গেল। কলোনিতে ঢুকবে এখন। কী সব শুনছে, ওতে কান দেওয়ার দরকার নেই। একটা মেয়েকে ভয় করবে কেন? শেষ মুহূর্তে এসে ভয় পেলে চলবে না। উল্টা পাল্টা ভেবে কাজ নেই। ওখানে একবার পৌঁছে গেলেই, সুগত নাম বললেই কোন দিকে যেতে হবে যে কেউ বলে দেবে, তারপর নিজেই চলে যাবে। আর সুগত যদি দাঁড়িয়ে আছে তাহলে তো ঝামেলায় নেই। তার আগেই মেয়েটাকে নামিয়ে দিতে হবে। গাড়ি ছুটছে কিন্তু জঙ্গল আর শেষ হয় না। সামান্য পথ যেন পেরোচ্ছে না কিছুতে। মোড়ের কাছে আসার আগে অদ্ভুতভাবে গাড়ির সামনে এসে পড়ল একটা ছেলে। আর একটু হলেই চাপা পড়ে যেত ছেলেটা। ব্রেক মেরে আলোতে স্পষ্ট দেখতে পেল যুবতীর বয়সী সবে একটা ছেলে। গাড়ি থামানোই ছেলেটা উঠবে। দাদা ওকেও একটু উঠতে দিন, ও আমার বন্ধু, আমরা একটু পরে নেমে যাব। বারবার বলছিল মেয়েটা। শটটা কেমন যেন সাধারণ মেয়েদের মতন না, আগেই টের পেয়েছে। আওয়াজটা খুব চাপা আর ফ্যাস ফ্যাসে। আপাতত জুটেছে আর একটা। কী করা যাবে? যা বোঝার সব বুঝতে পারছে সুনন্দন বলে তোমরা কি চাও? প্ল্যান করে বেরিয়েছ নাকি? একসঙ্গে যাওয়া যায় কি? কিন্তু 3 জন গাড়িতে উঠলে তোমাদের কষ্ট হবে। আমার গন্তব্য তো চলে এলো। আমার গাড়িতে কতটুকু আর যেতে পারবে? তোমরা এইটুকু পথ হেঁটে যেতে পারবে না? তারপর দেখলো ছেলেটার মাথায় সাদা ব্যান্ডেজ বাঁধা। দেখলো মায়া হলো সুন্দরের। ভাবলো ওরা ওখানে যেতে চায়, নামিয়ে সে না হয় সুগতের বাড়ি যাবে। দেরি তো হয়েইছে, আর একটু নয় দেরি হবে। ছেলেটাকে গাড়ি উঠতে বসতে বলল। মাঝখানে বসলো কে শেষে সুন্দর দেখেনি। ও যখন জানতে চাইলো কোথায় নামবে, তোমরা বলে দাও, নামিয়ে দেব। ওরা কোনো উত্তর দিল না, শুধু বলছে সামনেই নামবো। দুজনের কণ্ঠস্বর একই রকম ফ্যাস ফ্যাসে আর অস্পষ্ট। তারপরে হঠাৎ সুনন্দন খেয়াল করলো তার পেছন থেকে একটা ঠান্ডা বাতাস তার গায়ে স্পষ্ট লাগছে। হঠাৎই সুনন্দন লক্ষ্য করল তার গাড়ির ওয়েটটা আগের তুলনায় যেন আরও বেড়ে গেছে। সুনন্দন তারপরে লুকিং গ্লাসে খেয়াল করল তার পেছনে যে 2 জন বসে আছে তাদের কারোরই মাথা নেই। এইটা দেখে সুনন্দন প্রচণ্ড ভয় পেয়ে যায়। কি করবে বুঝতে না পেরে জোরে গাড়ি চালাতে গিয়ে কোনো একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়।
যখন জ্ঞান ফেরে তখন আশপাশে কিছু লোক দাঁড়িয়েছিল। তারা সুনন্দনকে জল টল দেয় এবং জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। তখন সুনন্দন বলে আমার বন্ধু সুগতর বাড়ি যাব। তখন তারা তাকে বলে যে আপনি কিভাবে এখানে পড়েছেন। তখন সুগত সমস্ত ঘটনা খুলে বলে। তখন সেই আশপাশের লোকরা বলে যে এখানে দুই ভাই বোন ছিল, তারা একদিনই রাস্তায় খেলা করছিল, হঠাৎই একটা গাড়ি এসে তাদেরকে মেরে দেয় এবং তারপর থেকেই অনেকেই তাদেরকে রাস্তায় দেখেছে। এরপর আমাকে ওখানকার লোকজন সুগতর বাড়িতে নামিয়ে দেয়। এটাই ছিল ঘটনা। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং একটা কথা বলে দিতে চাই, যেহেতু ঘটনার রিচ অনেকটা কমে গেছে, তাই আমি রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, এবং তোমাদের যদি কোনো রকম ঘটনা শুনতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। কেমন লাগছে ঘটনাগুলি অবশ্যই কিন্তু জানি। এবং একটা রিকোয়েস্ট তোমাদের সকলকে করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনেছো, লাইক আর কমেন্ট করতে ভুলো না এবং ঘটনাগুলিকে শেয়ার করতে ভুলো না। অনেক ধন্যবাদ আছে ঘটনাটি শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।